প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক, এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তারও আমাদের সাথে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সার্জেন্ট হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো দর্শক, তা হলো যে বর্তমান করোনার সংক্রমণ এখন কোন অবস্থায় এবং সামনের দিনে আসলে কোন অবস্থায় যেতে পারে। যদিও আমরা বরাবর করোনায় সংক্রমণ এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, আজকে বর্তমান অবস্থা এবং সামনের দিনগুলোর অবস্থার পাশাপাশি আরও অনেক কিছুই জানবো। দেবব্রত বণিক, আপনার কাছে বলবো যে আসলে এখন বর্তমান অবস্থা কি, করোনা চিকিৎসার বর্তমান অবস্থা, এবং আপনার কোনো মতামত আছে কিনা? ডক্টর। হ্যাঁ, ধন্যবাদ এনটিভি এবং এনটিভি দর্শকদের। আমাদের এখনকার যে পরিস্থিতি, সেটা হলো আমাদের পরিস্থিতি দেখে গেলে মনে হচ্ছে না যে আমরা আসল কি পরিস্থিতিতে আছি। প্রতিদিনের রিপোর্ট এবং আপনাদের চিকিৎসা পদ্ধতি যে দেখা যাচ্ছে যে আমাদের কোনো অবস্থায় করলাম আমাদের যে সংক্রমণ যে পরিমাণ তা কোনো মতেই করলাম কমে নাই। আপনারা যদি প্রতিদিন লক্ষ্য করেন আমাদের টেস্টের পরিমাণ কমছে, সেই জন্য নাম্বার অফ আইডেন্টিফিকেশন অফ দ্য পজিটিভ কেস, যে সে পজিটিভ কেস কতটুকু সেটা কিছু পরিমাণ কমছে মনে হচ্ছে, কিন্তু আপাতত কিন্তু যদি আমরা পার্সেন্টেজ করি দেখছি যে 23% থেকে 25% মতো পজিটিভ কেস প্রতিদিন হচ্ছে, যে পরিমাণ টেস্ট করা হচ্ছে তা হচ্ছে। অর্থাৎ যে আমাদের পরিমাণ সংখ্যাগত পরিমাণটা কম হচ্ছে, কিন্তু গুণগত যে পরিমাণ সেটা ঠিকই আছে এখনো। এবং এটা আসতে আমাদের যে স্ট্র্যাটেজি, আমাদের যে অবস্থা চলতেছে, আমাদের কোনো মতেই সেটা কমবে করে আমাদের মনে হচ্ছে না। কারণ আমরা এখন চিকিৎসা পদ্ধতিতে আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হলো লোক মানে আমাদের যে পেশেন্ট যারা জনগণ তারা কম টেস্ট করতেছে এবং হসপিটালে কম আসতেছে। কিন্তু যখন হসপিটালে আসতেছেন তারা, তখন পেলাম তারা একটা ভালো সমস্যা তৈরি করার পরে হসপিটালে আসতেছে। অর্থাৎ সিরিয়াস রোগীদের অবস্থান হসপিটালে এখন বেশি। জেনারেল রোগীদের যারা আমরা মাইল্ড এবং মানে কম সিমটম যুক্ত, কম যুক্ত এবং মিডিয়াম মাধ্যম সিমটম যুক্ত রোগীরা পেলাম এখন আমাদের হসপিটালে আসছেন, যারা বাড়িতে বসে নিজেদের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন অথবা কোনো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। এটার একমাত্র কারণ হলো যে আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকেই টেস্ট করতেছেন না, এটা হলো কিছু ভয়ে টেস্ট করতেছেন না। যে আমার যদি টেস্ট করি, আমার যদি পজিটিভ হয় তাহলে আমাকে আইসোলেশনে রাখবে, আমাকে কোয়ারেন্টাইনে রাখবে, আমাকে বাইরে হতে দিবে না, আমাকে দিবে না, এই ধরনের মানসিকতা আমার মনে হয় জেনারেল পিপলের ভিতর কাজ করছে, যে সাধারণ পাবলিক। কিন্তু এটা লং স্ট্যান্ডিং, আমাদের যে একদম অনেক দিন দেরি হইলে যে কি ঘটনা ঘটবে সেই ব্যাপারে কেউ আমাদের নিয়ে চিন্তা করছে না। কারণ আমাদের যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনটা অনেক দিন পরিমাণ থাকে, তাহলে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক ভাবে যে প্রতিটা দেশের সাথে যে সম্পর্ক এবং যে প্রতিটা যে এটা কোনো মতে একটা রাষ্ট্রের পক্ষে কোনোদিন সমাধান করা যাবে না যদি জনগণ এই অংশগ্রহণ করে এই পরিমাণগত দিকটা, যেটা যে আমরা যদি না কমাইতে পারি, এই প্যান্ডেমিক সিচুয়েশন যদি না কমাইতে পারি, তাহলে কোনো দেশের থেকে যেরকম আমাদের দেশের লোক আসবে না, আমরাও পেলাম বিদেশে যাইতে পারবো না, কমিউনিকেশনের দিক দিয়ে বিরাট আমার সমস্যায় পড়বো। এবং আমাদের এখন পেলাম হসপিটালের ক্যাপাসিটি অনেক বাড়ছে, আমরা এখন পেলাম ভালোভাবে চিকিৎসা করলে এবং আমাদের জনগণ যদি আমাদের, এটা সরকারের পক্ষে একা সম্ভব না, জনগণ যদি নিয়ম যেটা আমাদের প্রিভেনশন করা, যেহেতু আমরা জানি এটার কোনো স্পেসিফিক ওষুধ নাই, তাহলে আমাদের প্রিভেনশনের যে নিয়মগুলি, স্বাস্থ্যবিধির যে নিয়মগুলি, সেগুলি যদি আমরা না মানি, তাহলে করলাম আমাদের এটা কোনো মতে আমাদের এটা এত তাড়াতাড়ি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দেবব্রত বণিক, একটা বিষয় সেটা হলো আপনি নিজেই বলছেন, আমরাও গণমাধ্যম কর্মীরা লক্ষ্য করছি যে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন কিংবা করোনা রোগের কোনো উপসর্গ দেখা দিচ্ছে, তখনই কিন্তু তারা বাসায় নিজেরাই আইসোলেশন হয়ে যাচ্ছেন এবং বাসারাই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। তো হাসপাতালের প্রতি কিন্তু এক ধরনের অনাগ্রহ কিন্তু অধিকাংশ রোগীদের মধ্যে দেখা দিচ্ছে। তো বিষয়টিকে কি আপনি পজিটিভ চোখে দেখছেন না নেগেটিভ চোখে দেখছেন? না, আমরা তো বলছি যে কারা কারা বাসায় চিকিৎসা নিবে সেটা করলাম আমাদের প্রোটোকল, আমাদের ন্যাশনাল যে গাইডলাইন আছে সেই গাইডলাইন, ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইন আছে, গাইডলাইনে গুলো নির্দিষ্ট করে বলা আছে যে ওনারা বাসায় চিকিৎসা নেবে।
কিন্তু যে জিনিসটা চিকিৎসা বাসায় নেবে, কিন্তু যারা ডিজিজটা আমাদের ভিতরে ছড়াচ্ছে তারা কইলাম বাসায় নাই। যারা ছড়াচ্ছে আপনার চিকিৎসা যারা নিচ্ছে, যখন তার সিরিয়াস হয়ে যাচ্ছে, জ্বর কমতেছে না অথবা সে অসুস্থ, খুব বেশি অসুস্থ ফিল করতেছে, তখনই সে গোলাম বাসায় থাকতেছে। এবং ওইটা বাসায়ও যে থাকতেছে, আমাদের কাছে যে কমিউনিকেশন করে বাসায় থাকলে যে স্বাস্থ্যবিধিগুলি মানতে হবে, সেই স্বাস্থ্যবিধিগুলিও তারা মানতেছে না। যখন আমরা দেখতেছি একটা ফ্যামিলিতে যখন একজন এফেক্টেড হয়, পুরো ফ্যামিলিটি এফেক্টেড হচ্ছে, তাহলে এটা এটা কোনো মতেই সে আমাদের নিয়ম নীতি বাসায় চিকিৎসা নেবে, অবশ্যই এটা আমরা বাসায় চিকিৎসা দিতে চাই। আমরা শুধু সিরিয়াস এবং ক্রিটিক্যাল রোগীদেরকে হাসপাতালে ভর্তি হইতে বলি, এবং যাদের কুমরবিডিটি আছে, যাদেরকে এই করোনার সাথে হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, শ্বাসকষ্ট এই ধরনের রোগী যারা আছে, তাদেরকে শুধু আমরা হাসপাতালে ভর্তি হতে বলি। আমরা অন্য কোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে বলি না। কিন্তু যেটা হইতে হবে যে আইডেন্টিফিকেশন হওয়ার পরে এবং যে এই স্বাস্থ্যবিধি মেনে চলা রাস্তাঘাটে সব জায়গায়, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি এই স্বাস্থ্যবিধি কোনো মতেই না মানি, তাহলে আমরা কোনো মতেই, কিন্তু আমরা করলাম সরকার এখন চেষ্টা করি, আমাদের করলাম অনেকটুক যেটা আমাদের ডিফিসিয়েন্সি ছিল যে হাসপাতালের বেড এবং এটা অনেকটু কমছে, কিন্তু এখনো আইসিইউ বা ওইগুলি একটু চিকিৎসায় এখনো কিছু অনেক সংকট আছে কিছু কিছু জায়গায়, সেগুলি ওভারকাম করার জন্য সরকার আমি মনে করি চেষ্টা করবে এবং করছে। দেবব্রত বণিক, আপনার কাছে আমরা আবার আসবো। আপনার কথায় যে বিষয়টি এসেছে তা হলো যে স্বাভাবিকভাবেই WHO-র গাইডলাইনই আপনারা ফলো করছেন, এবং যেসব রোগীদের বাসায় থেকে চিকিৎসা নেওয়া দরকার তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের হাসপাতালে নেওয়া দরকার তখন চিকিৎসকরা অবশ্যই হাসপাতালে নেবার পরামর্শ দিচ্ছেন। এছাড়াও দেবব্রত বণিক, আপনাকে একটি বিষয় বলতে চাই যে অনেক অসংখ্য রোগী আছে হাসপাতালের প্রতি কিন্তু কিছুটা অনাস্থা প্রকাশ করছে, এবং আমরাও গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যখন কথা বলছি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। তো এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি একটু পরে কথা বলবো। তা এখন আমি যাব নিউ ইয়র্কের হুমায়ুন কবির আপনার কাছে। হুমায়ুন কবির, বলবো যে আপনি দীর্ঘদিন হলো নিউ ইয়র্ক পুলিশে কর্মরত আছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন। তো সার্বিকভাবে এই পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে করোনার পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ এলটিভি কে। আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। এবং আজকে আমি সুদূর নিউ ইয়র্ক থেকে বলছি, যদিও থাকি বিদেশে কিন্তু মনটা আসলে বাংলাদেশেই থাকে। সেই পরিপ্রেক্ষিতে বলতে যাচ্ছে যে আজকে করোনা ভাইরাস কোভিড-19 আমরা যারা আমেরিকাতে আক্রান্ত হয়েছে এবং নিউ ইয়র্কে আমি আছি এবং সারা পৃথিবীর মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে, এই জিনিসটি কিন্তু একটা ব্যাপক মহামারীর আকারে ধারণ করেছে সারা পৃথিবী। এবং সেই সারা পৃথিবীর যে আজকের অবস্থান, সেই অবস্থান থেকে যদি আমরা 1-1.5 মাস পেছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নিউ ইয়র্কের অবস্থা ছিল খুবই খারাপ, এবং আজকে নিউ ইয়র্কের অবস্থা যথেষ্ট ভালো। যেমন গতকালকে আমাদের নিউ ইয়র্ক স্টেটের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন যে 65,000 লোককে টেস্ট করা হয়েছে, সেখানে মাত্র 244 জন করোনা ভাইরাস পজিটিভ ছিল এবং 9 জন মারা গিয়েছেন আগের থেকে যারা প্রি এক্সিস্টিং কন্ডিশন ছিল। এর বাইরে আমেরিকার অবস্থা কিন্তু সার্বজনীনভাবে অতটা ভালো নেই। আজকে ফ্লোরিডাতে, টেক্সাসে, অ্যারিজোনাতে, বিভিন্ন স্টেটগুলিতে সেখানে আমেরিকার অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ। এবং ফ্লোরিডাতে আমরা দেখেছি বা টেক্সাসে বা অ্যারিজোনাতে দেখেছি, সেক্ষেত্রে একটা খুলে দিয়েছিল স্টেটগুলি, যার কারণে সেই আগে থেকে দেওয়ার কারণে সেখানে কিন্তু কোভিড-19 এর পজিটিভের সংখ্যা বেড়েছে এবং মৃতের সংখ্যা বেড়েছে। এর বাইরে আপনি যে প্রশ্নটি করেছেন যে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে, আসলে একটা মানুষ, আমরা যখন আমাদের এই যে আজকে ডাক্তার দেবব্রত বণিক আমাদের সাথে আছেন বা আমরা যারা পুলিশ আছি, আমরা কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার, আপনারা যারা সংবাদকর্মী আছেন, তো একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু কাজ করতে হয়, কাজ চালিয়ে যেতে হয়। আর আমরা আমরা মানে কাজে গেলে পরে যে কোভিড-19 এ পজিটিভ হবো কিনা, নেগেটিভ হবো কিনা, সেটা নিয়ে অতটা কিন্তু ভাবি না। আমরা আমাদের কাজের যখন দায়িত্ব চলে আসে তখন আমরা আমাদের কাজটা করেই থাকি, কিন্তু তারপরও যথেষ্ট সচেতনতা রেখে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি। কিন্তু যেহেতু নিউ ইয়র্কে প্রথম দিকে এই কোভিড-19 তে আক্রান্ত হয়েছিল এবং একটা সময় ছিল নিউ ইয়র্ক সিটিতে প্রায় 5,000 পুলিশ সদস্য এই কোভিড-19 তে আক্রান্ত হয়েছে। আর এই পর্যন্ত আমার জানার মতে এনওয়াইপিডির 47 জন সদস্য কোভিড-19 এ মারা গিয়েছে। এর মধ্যে সবাই যে অস্ত্রধারী পুলিশ তা নয়, অস্ত্রধারী পুলিশ ছাড়াও যারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, অফিসে কাজ করেন বা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট হিসেবে কাজ করেন, তারাও কিন্তু মারা গিয়েছে। সংখ্যাটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত। তবুও আজকে এনওয়াইপিডি তে আমার জানা মতে কোনো পুলিশ অফিসার বা কেউ কোভিড-19 সংখ্যায় নেই। এবং সর্বশেষ আমরা জেনেছি গত সপ্তাহে আমাদের একজন
পুলিশ সদস্য মারা গিয়েছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আর আমি যেই কথাটা আগে বললাম যে পুলিশের দায়িত্ব পালন করতে গেলে পরে আমাদের মনের মধ্যে কিন্তু ওটা থাকে না যে আমি কোভিড-19 পজিটিভ হতে থাকি। তার কারণ আজকে যদি আমরা কোনো একটা লোককে অ্যারেস্ট করতে যাই, তখন সেই লোকটা কোভিড পজিটিভ ছিল কিনা নেগেটিভ ছিল সেটা কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের পুলিশের আমরা সেই কাজটা করে থাকি এবং সেই লোকটাকে থানায় আনতে হয়, সেই লোকটাকে প্রসেস করতে হয় এবং কোর্টে চালান দিতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা অহরহই করে থাকি। তারপরও যেটা বলবো যে আমরা যতটুকু মানে সচেতনতা রেখে হাতে গ্লাভস পরে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নিয়েই পুলিশি কাজটা করার চেষ্টা করি। হুমায়ুন, আপনার কাছে আমরা আবার আসবো, আবারও দেবব্রত বণিক আপনার কাছে যাব। বলবো যে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে বাসায় করোনা সংক্রমণ রোগী, আক্রান্ত রোগী যারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, যারা মনে করবে যে তারা করোনা আক্রান্ত হয়েছেন কিংবা হননি, তারা পরামর্শ দিয়ে থাকেন আপনারা ফোনে WHO গাইডলাইন অনুযায়ী। কিন্তু এখন দেখা গেছে যে অনেক রোগী করোনা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে কিংবা ঢাকা সহ আমরা যদি সারা দেশে চিত্র যদি দেখি, হাসপাতালগুলোর প্রতি কিন্তু এক ধরনের অনাস্থা কিন্তু লক্ষ্য করা যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধন্যবাদ। আপনার কথাটা আংশিক সত্য, আংশিক সত্য এবং মানুষের ইনিশিয়ালি এটা ছিল, যারা যারা প্রথম দিকে চিকিৎসা পাইছেন, আমাদের চিকিৎসকরাও ছিলেন, যারা আমাদের স্বাস্থ্যকর্মী যারা ছিলেন, তারা সবাই ছিলেন। কারণ এটা একটা মহামারী যেটা বলি আমরা, যেহেতু এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট কন্টেজিয়াস রোগ, একজনের কাছ থেকে একজনে খুব তাড়াতাড়ি ছড়ায়, সেই জন্য সবার ভিতরে একটা চিকিৎসা সেবা কর্মীদের ভিতরেও একটা বিরাট ভয় ভীতি কাজ করত। এবং আমাদের এটা জানেন যে অনেক অনেক ব্যাপার ছিল এটার পিছনে, সেগুলি নিয়ে আমি আর কথা বলবো না। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের চিকিৎসকরা অনেক, এরপরও অনেক চিকিৎসক কর্মী আক্রান্ত হয়েছেন, আমরা অনেক চিকিৎসক মারা গিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেটা হলো যে এর ইয়েটা যে জিনিসটা জনগণ করলাম শুধু আমাদের যে ডাক্তার চিকিৎসক কর্মীদের জন্য না, হসপিটালে ভর্তি হলে আমাদের যে রেস্ট্রিকশনটা হলো যে মেইন রেস্ট্রিকশন হলো যে তার যাতায়াত ব্যবস্থা, যারা আত্মীয় স্বজনের যাতায়াত ব্যবস্থাকে আমাদের কিছু রেস্ট্রিকশন করতে হয়। এখন যখন এই রোগীটা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, তখন তার আত্মীয় স্বজন বা অন্যরা খুব বেশি তাদের কাছে যাচ্ছেন। এক পক্ষের লোকজন খুব বেশি যাইতে চায়, আবার কিছু লোকের আত্মীয় স্বজন আছে যারা একদম যাইতে চায় না। দুইটা এইরকম দুই ধরনের রোগী আমাদেরকে ফেস করতে হয়। যে যারা বেশি যায় তারা দেখা গেছে যে ওই হসপিটালে ঢুকলেও হসপিটালের ওই নিয়ম নীতিটা মানতেছে না, এবং এটা ওই ডাক্তারের সাথে ডাইরেক্ট ওনারা যখন কথা বলতেছে, মাস্ক খুলে গিয়ে কথা বলতে চাচ্ছে, ডাক্তারকে ডাকতে চাচ্ছে, মানে কোনো নিয়ম এই জিনিসটা যাচ্ছে না। এটা একটা বিরাট ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হলো যে এই যে আমরা সব রোগীদেরকে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, হেলথ ম্যান পাওয়ার, যে শুধু ডাক্তারদেরকে তো চিন্তা করবেন না, ওখানে আমাদের নার্স আছে, ক্লিনার আছে, ওয়ার্ড বয় আছে, সাপ্লায়ার আছে, আমাদের কিছু কিছু নিচের দিকে স্টাফ। আমরা ডাক্তার যে পরিমাণ, এখন গভর্নমেন্ট অনেক নতুন ডাক্তার নিয়োগ দিচ্ছে, নতুন নার্স নিয়োগ দিচ্ছে, তারপরও কারণ আমাদের একটা সিস্টেমে ডিউটি করতে হয়, এই সিস্টেমে ডিউটি করতে গিয়ে কিছু কিছু ম্যান পাওয়ারের এখনো শর্টেজ আছে। এই শর্টেজটার জন্য অনেক সময় সব রোগীকে একই রকম সার্ভিস দেওয়া যায় না। এখন যারা হসপিটালতে একবার বাইরে ভালো হয়ে গেছেন, তারা অনেকেই গিয়ে মনে করেন যে আমরা আপনার কাছে আবার আসবো। এখন আমি হুমায়ুন কবির আপনার কাছেই যাব। বলবো যে প্রথম দিকে যখন সংক্রমণ বেড়ে গিয়েছিল নিউ ইয়র্কে, আমরা জেনেছি যে কিভাবে করে মানুষের মৃত্যু এবং চারপাশের একটা অবস্থা ভয়াবহ ছিল। তখন নিউ ইয়র্ক পুলিশের কিন্তু একটা বড় ভূমিকা ছিল, চিকিৎসকের পাশাপাশি আপনারা মানুষদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তখন গ্রহণ করেছিলেন, পাশাপাশি জরিমানাও করেছেন। এবং সেই অবস্থাটা আসলে কেমন ছিল যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন, যে সংক্রমণটাকে প্রথম দিকের যে অবস্থাটা এবং আপনাদের তখন যে দায়িত্বগুলো ছিল। ধন্যবাদ আরিফ ভাই। আপনারা জানবেন যে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে একদম মে মাসের মাঝামাঝি পর্যন্ত, স্পেশালি এপ্রিল মাসে আমাদের এই নিউ ইয়র্কের খুবই অবস্থা ছিল। এবং ওই সময়টাতে আমরা দেখেছি যে আমি একটা দিনের ছুটি করতে পারিনি, কাজ করতে হয়েছে। এবং প্রতিদিনই একজন, দুইজন, চারজন, পাঁচজন করে পুলিশ অফিসার মারা যাচ্ছিল। আর সংখ্যাটা এত বাড়ছিল যে আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। এবং এই কোভিড-19 এর কারণে কিন্তু নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক আপনজনকে হারিয়েছি। আমি আমার
আমার ইমিডিয়েট বড় ভাইকে হারিয়েছি, সে বাংলাদেশে যদিও মারা গিয়েছে। তারপরে এই কোভিড-19 হ্যাঁ, এখন বললেন কি আমরা পুলিশের গাড়ি সবসময় চালিয়ে আপনার স্পিকার ফোনে বলা হয়েছে যে বাহিরে না আসার জন্য, বাহিরে আসতে স্বাস্থ্যবিধি মেনে চলা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা, হাতে গ্লাভস পরা, মাস্ক পরা। এর পাশাপাশি অন্যান্য যেই লোকজন আছে যারা, যাদের খাদ্যের অভাব ছিল বা তাদের বাসায় পর্যাপ্ত পরিমাণে খাবারের সাপ্লাই ছিল না, সেই খাবার ওই ধরনের বিভিন্ন লোকজনকে আইডেন্টিফাই করে এনআইপির পক্ষ থেকে কিন্তু খাবার দেওয়া হয়েছে দরজায় দরজায় গিয়ে। এর বাইরে যে আপনারা যখন আজকে শুধু পুলিশ কর্মী না, আজকে আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন বা আজকে যে লোকটা ফিনারল হোমে কাজ করছে, যে লোকটা হাসপাতালে যারা কাজ করছে, তারা তো সবার আগে, তারা তো ডাক্তার, নার্স এবং হাসপাতালে, কিন্তু আমরা কিন্তু এটা ভুলে যাই যে আজকে ধরেন যে আমরা যখন একটা সময় দেখতে পেয়েছি সিটিতে এলমার্স হসপিটালে, যেখানে বাংলাদেশি অনেক লোক বসবাস করেন, সেখানে দেখেছি যে ট্রাক ভর্তি কিন্তু লাশ ছিল। এবং এই ট্রাক ভর্তি লাশ, সারি সারি যে লাশগুলি, সেই লাশগুলি যে লোকগুলি সরাচ্ছেন, যে লোকগুলি এই লাশগুলি ওই হসপিটাল থেকে ফিনারল হোমে অথবা হাসপাতাল থেকে আপনার কবরস্থানে নিয়ে যাচ্ছে, সেই লোকগুলির কথা আমরা কখনো ভেবেছি? তাদের দায়িত্বের কথা কখনো ভেবেছি? এই লোকগুলি কিন্তু এদেরকে আমাদের কিন্তু ধন্যবাদ দিতে হবে। এর বাইরেও সংবাদকর্মী যারা আপনারা আছেন, তাদেরকেও কিন্তু ধন্যবাদ দিতে হবে। এর বাইরেও যারা এই যে আমাদের বাইরে গার্বেজ ফেলা হয়, আজকে পোস্ট অফিসে যারা কাজ করছে, প্রথম মদ্দা কথা হচ্ছে যে প্রথম সারির যে লোকগুলি কাজ করেছে, সকলেই কিন্তু ধন্যবাদ রাখবো। আমাদের ডাক্তার নার্সদের বাইরে। হুমায়ুন, আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমরা যাব স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তারের কাছে। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা জেনেছি যে এরই মধ্যে যারা বিদেশে যেতে চায় তাদের জন্য সরকার একটি ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের কোভিড সনদ নিয়ে যেতে হবে। তো এই পরীক্ষার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ব্যবস্থা পদ্ধতিটা আসলে কেমন? জি, ধন্যবাদ। বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য, তাদের ভোগান্তিটা কমানোর জন্য আমাদের, আপনারা জানেন যে 13টি জেলা এবং ঢাকার মধ্যে আমাদের 3টি আছে, সব মিলে 16টি বুথ। ঢাকার মধ্যে যে বুথটা আছে সেটা ডিএসসিসি, যেটা আমাদের আইসোলেশন সেন্টারটা ছিল, সেখানে বুথগুলো বসানো হয়েছে 20টি বুথ। আর অন্যান্য 13টি জেলায় সিভিল সার্জন অফিসে বুথগুলো বসানো আছে। সেখানে বলা আছে বিদেশগামী যাত্রীরা যারা যাচ্ছে 7 ঘন্টার মধ্যে রিপোর্টটা, মানে স্যাম্পলটা আমাদের বুথগুলোতে দিবে। ঢাকার জন্য ঢাকার যে বুথটা আছে সেখানে দিবে। ঢাকা যারা আছেন, সাথে পাসপোর্ট এবং ভিসার হলো টিকিটটা ফটোকপি নিয়ে আসবেন, সেটা জমা দিবেন। তারপর সেখানে স্যাম্পলটা দিবেন 72 ঘন্টার মধ্যে। এবং তারপরের দিন, মানে যেদিন স্যাম্পলটা দিচ্ছেন তার 24 ঘন্টার মধ্যে সেই রিপোর্টটা আমরা, সেই আমাদের টাইমটা দেওয়া থাকে যে 2টা থেকে 4টার মধ্যে যে টাইমটা দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে তারা হার্ড কপিটা, মানে এই যে নমুনাটা যে দিয়ে আসবে, সেটা সার্টিফিকেট নিয়ে যাবেন, আর সেটা তাদের বিদেশ যাত্রার জন্য প্রয়োজন। এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে করা হয়েছে। এই যে ব্যবস্থার কথা আপনি বললেন, এটা করতে গিয়ে মানে কোনো মানুষকে কি কোনো ধরনের হয়রানির শিকার হবেন না তো? আপনি যে সার্বিক অবস্থার কথা বললেন, অর্থাৎ পরীক্ষার যে পদ্ধতিটা, বিদেশ যেতে গেলে মানুষের যে কি ধাপগুলো অতিক্রম করতে হবে, তো এই কাজগুলো করতে গিয়ে কেউ কোনো ধরনের হয়রানির শিকার হবে কিনা? ধন্যবাদ। যেখানে আমাদের যে দেশে আমরা যে বিদেশগামী যাত্রীদের জন্য যে বুথগুলো করেছি সিভিল সার্জন অফিস এবং ঢাকার মধ্যে, সেখানে তো তারা মানে এই অনেক, আমরা জানেন যে আমরা শুরু করেছি অনেক আগে, এবং প্রত্যেকে এসে তারা স্যাম্পলটা দিয়ে যাচ্ছে। এবং সেখানে কিন্তু আমাদের এই যে স্বাস্থ্যবিধি মেনে যে ডিস্টেন্সটা মেনটেন করা, সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে, দেখা হচ্ছে যে সবার স্বাস্থ্যবিধি মানছে কিনা, মাস্কটা করছে কিনা, কোনো যাতে হয়রানির শিকার না, সেই জিনিসটা কিন্তু আমরা দেখছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেটুকু আছে সেটুকু দেখছি। তাদের সুবিধার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে সার্টিফিকেটটাও দিচ্ছি। বাকিটুকু তারা সেটা যদি যখন যাবে
অন্য দেশে, তখন সেই সার্টিফিকেটটা তারা শো করবে এই 72 ঘন্টার মধ্যে, এবং এই 72 ঘন্টার মধ্যে তারা কিন্তু নিজেদেরকে আইসোলেশনে রাখবেন, কারণ কে পজিটিভ কে নেগেটিভ সেটা তো জানা যাবে না পরীক্ষার রেজাল্টের আগে। যার কারণে এই 3 দিন 72 ঘন্টা তারা নিজেকে বাসায় আইসোলেশন করে রাখবেন, এবং তারপরে রেজাল্টটা পাওয়ার পরে দেন সে অনুযায়ী সিদ্ধান্ত, পজিটিভ হলে তো সেই আইসোলেশনে থাকলো, এবং যখন নেগেটিভ হলে সার্টিফিকেটটা শো করলে তার বিরোধিতা তার কোনো সমস্যা হবে না। কারণ সেক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত ছিল যে বাধ্যতামূলকভাবে সবাইকে সার্টিফিকেটটা শো করতে হবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি সার্টিফিকেট সরকারি পর্যায়ে, যার কারণে তাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনারা তিনজনই আমাদের সঙ্গেই থাকুন। এখন আমরা কথা বলবো পশুর হাট এবং ঈদগামী মানুষের বাইরে যাওয়ার বিষয়গুলো ছাড়াও আমরা রিজেন্ট হোটেলের মোহাম্মদ শাহেদের খবরটিও আমরা কিছুক্ষণ আগে আমাদের সকালবেলা র্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে যে পুলিশ থেকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সামনের দিনগুলোতে কি দাঁড়াবে আমরা শুরুতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, প্রথমে আপনার কাছে আসলাম, বলবো যে আপনাদের কাছে তো মোহাম্মদ শাহেদকে হস্তান্তর করা হয়েছে, তো এই যে আমরা জেনেছি, আপনার কাছ থেকেই জেনেছি যে শাহেদের অনেক ধরনের অপকর্ম, এ পর্যন্ত প্রায় 140টির মতো অভিযোগের খবরও আমরা আপনার কাছ থেকে পেয়েছি, যার মধ্যে 120টি অভিযোগ সরাসরি এসেছে, ফোনে এসেছে, এবং 20টি মেইলও এসেছে। তো এখন আপনাদের কাছে হস্তান্তর করা হলো, সামনের দিনগুলোতে আসলে প্রক্রিয়াটি কি হবে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা হসপিটাল এবং করোনা কেন্দ্রিক যে বৈশ্বিক মহামারী, সেটাকে কেন্দ্র করে রিজেন্ট হসপিটাল এবং রিজেন্ট কার্যালয়ে 6 তারিখে র্যাবের একটি মোবাইল কোর্ট প্রথমে পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে র্যাব যে ভয়াবহ এবং গুরুতর অনিয়ম পেয়েছে, তার এই পরিপ্রেক্ষিতে একটি নিয়মিত মামলা দায়ের করি আমরা উত্তরা পশ্চিম থানায়। এর ফলশ্রুতিতে সর্বমোট 17 জন আসামি অভিযুক্ত থাকে, এবং 17 জন থেকে আমরা ইতিমধ্যে রিজেন্ট হসপিটাল এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম, তার এমডি মাসুদ পারভেজ, কোম্পানির পিআরও তারেক শিবলি সহ আরো সর্বমোট 11 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটি একটি চাঞ্চল্যকর মামলা। এটি একটি সারা দেশের মানুষের আস্থাহীনতার একটি মামলা বলবো আমি। শুধুমাত্র সারা দেশ নয়, বহির্বিশ্বে করোনা কেন্দ্রিক যে মহামারী, সেখানে বাংলাদেশ আজকে হেডলাইন হয়েছে এই ধরনের প্রতারকের অপকর্মের কারণে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে শাহেদ করিমের বিরুদ্ধে সর্বমোট 3টি মামলা র্যাব দায়ের করেছে। একটি মামলা ছিল প্রতারণার মামলা, দ্বিতীয়টি জাল চাকা, যেটি বিশেষ ক্ষমতা এনে মামলা দায়ের করা হচ্ছিল, 2টি মামলা উত্তরা পশ্চিম থানায়, এবং সর্বশেষ তাকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করা হয়েছিল সাতক্ষীরা দেবহাটা সীমান্ত থেকে, এবং সাতক্ষীরা দেবহাটা থানায় আমাদের একটি অস্ত্র আইনে মামলা। সর্বমোট 3টি মামলার মধ্যে ইতিমধ্যে র্যাব প্রতারণার মামলা এবং অস্ত্র মামলার তদন্ত করা দায়ভার পেয়েছে। আপনি যেমনটি বলছিলেন, আজকে আমরা সকালবেলা শাহেদ করিমকে র্যাবের হেফাজতে নিয়ে এসেছি একটি গোয়েন্দা সংস্থার কার্যালয় থেকে। মূলত আমরা তাকে এখন প্রতারণা কেন্দ্রিক বা করোনা কেন্দ্রিক যে ধরনের প্রতারণা আছে, সে ধরনের প্রতারণার বিষয়ে আমরা তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করব। আশা করছি তাকে জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর তথ্য আমরা পাবো। এই বিষয়ে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আমাদের যে একটি সেবা সংযোগ লাইন বা যেটাকে হটলাইন বলা হয়, হটলাইনের সর্বশেষ আমরা শাহেদ করিম সম্পর্কে 160টি অভিযোগ পেয়েছি। 160টির মধ্যে 140টি আমাদেরকে ফোন কলে জানানো হয়েছে, এবং তথ্যপত্র আমাদেরকে মোবাইলের SMS বা ফোন করে দেওয়া হয়েছে, এবং 20টি আমাদেরকে ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে। অর্থাৎ 160টি আমরা যে অভিযোগ পেয়েছি, এই 160টির অভিযোগের পাশাপাশি যে প্রায় অর্ধশতাধিক তার নামে যে মামলা আছে, এই মামলাগুলোর বিষয়েও আমাদের নিযুক্ত তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, সেই পর্যায়ে পর্যন্ত ব্যবস্থা নেবেন। এবং সত্যি কথা বলতে এই ধরনের একটি অভিযান আমরা মূলত করতে পেরেছি সরকারের অন্যান্য সংস্থা যারা আছে তাদের আন্তরিকতায়, এবং তাদের সহযোগিতা না থাকলে এই ধরনের একটি আলোড়ন সৃষ্টিকারী, মূলত স্বাস্থ্য সেবা খাত, এটি সেবামূলক একটি সেক্টর, এই ধরনের সেক্টর র্যাব এই প্রথম এত বড় ধরনের অভিযান করেছে। আশা করছি এই মুহূর্তে যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি খুব গুরুত্বের সাথে নিয়েছেন, তারা এই বিষয়টিকে আমলে রেখে তারা যথোপযুক্তভাবে ব্যবস্থা নেবেন বলে র্যাব প্রত্যাশা করে। এই জিজ্ঞাসাবাদে নতুন করে যদি কোনো প্রতারণার খবর আপনারা পান, আবারও কি মামলা হতে পারে কিনা? নিঃসন্দেহে প্রতারণার মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিযুক্ত থাকতে হয়, বা যিনি প্রতারিত হয়েছেন
তাকে স্বপ্রণোদিত হয়ে মামলায় যেতে হয়। আপনি নিশ্চয়ই জানেন শাহেদ গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে কিন্তু আরো প্রায় 7 থেকে 8টি মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ শাহেদ র্যাবের হেফাজতে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন আছেন তখনও তার বিরুদ্ধে যে কোনো সময় এই ধরনের মামলা হতে পারে। সেক্ষেত্রে একটি বিষয় জানার প্রয়োজন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো মামলার পরিবর্তে সংক্ষুব্ধ ব্যক্তি যিনি আছেন উনি সেটা আরো বেশি আদালতের কাছে গ্রহণযোগ্য হয়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আবারও আমরা যাব স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই হাসপাতাল, সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সারা দেশেই যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেগুলোতে এখন বাড়তি নজরদারির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? জি, ধন্যবাদ। অলরেডি তো বাড়তি নজরদারির মধ্যে আছে, কারণ যেহেতু শুরুর দিকে আমরা কোভিড-19 পেশেন্টের জন্য আসলে ব্যস্ততা ছিলাম সবাই মিলে, হাসপাতাল কর্তৃপক্ষ বলেন এবং প্রত্যেকটা সেক্টর, শুধু স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়, অন্যান্য সেক্টরে যারা ছিলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছেন, তারা কিন্তু মাঠে ঘাটে সবাই কিন্তু একসাথে একজোট হিসেবে কাজ করেছেন। এবং যে হিসাবে লকডাউন করেছে আপনারা জানেন, সবাই মিলে কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা। তো যেহেতু হাসপাতালগুলোতে আমাদের ব্যবস্থাপনা যেগুলো এখন আছে আমাদের ডেডিকেটেড করা বেসরকারি সরকারি হাসপাতালে, সেগুলো তো আমরা দেখভাল করছি। হাসপাতাল কর্তৃপক্ষ যিনি আছেন, তাদের মনিটরিং টিম আছেন, 10টি মনিটরিং টিম রেগুলার বেসিসে মনিটরিং করছেন। কিন্তু আমাদের এই ক্রাইসিস মোমেন্টে এই যে প্রতারণাটা করলো, সেটা তো অবশ্যই দুঃখজনক একটা ঘটনা। তো সেটার কারণে নজরদারি আমরা আরো বেশি বাড়াচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যিনি আছেন, আপনারা দেখবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন বেসরকারিগুলা যেগুলো আছে, লাইসেন্স আছে কি নেই, অনুমোদন আছে কি নেই, সেগুলো তার লিস্ট করছে এবং র্যাব সহ একসাথে মিলে যৌথ অভিযান চালাচ্ছে। এটা নজরদারি অনেক বেশি আর আগের চেয়ে বাড়ানো হয়েছে। আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা যাবো দেবব্রত বণিক আপনার কাছে বলবো যে এই কোরবানি ঈদকে সামনে রেখে করোনা সংক্রমণ বাড়বে কিনা, কারণ পশুর হাট সহ আর অনেক কিছু ধর্মীয় বিষয় এখানে জড়িত। আপনার এই বিষয়ে কোনো মতামত আছে কিনা? দেবব্রত বণিক, সামনে আমাদের কোরবানি ঈদ, পাশাপাশি এখানে পশুর হাট এবং অনেক মানুষের জনসমাগম হওয়ার কিন্তু একটা বিষয় থেকে যায়। তো করোনা সংক্রমণ এই সময় বাড়বে কিনা, আপনার কোনো মতামত আছে কিনা? না, এটা আমরা তো অনেকদিন ধরে, আজকে না, প্রায় ধরেন এটা অনেক দিন ধরে আমরা আলোচনা করতেছি এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা কমিটি আছে, করোনা বিষয়ক উপদেষ্টা কমিটি আছে, বিভিন্ন জন আছে, আমাদের নিরাপত্তা কর্মীরা আছেন, যারা এই মানে র্যাবের একজন খুব ভালো লোক আছেন, আমাদের খুব আমার খুব পরিচিত। সবার যে জিনিসটা হয়েছে, ওনারাও ফিল করতেছেন যে, আমি তো বললাম যে একটা জিনিসের যে এত মানুষের ভিতরে সচেতনতা এত কম যে আমি এটা অন্য কোনো দেশে এটা সম্ভবপর কিনা এটা আমার ধারণা নাই। আমাদের দেশে কোনো মতে আমরা সেই জিনিসটাতে মানুষের ভিতরে আনতে পারছি না। এটা একটা আমাদের এই জন্য যে আমাদের কিভাবে মানুষকে ঈদের যাতায়াতের সময় মানে সেই স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করানো যাবে এবং রেস্ট্রিক্ট করা যাবে। সরকার হঠাৎ ঘোষণা দিয়েছিল যে 5 দিন ঈদের আগে যানবাহন বন্ধ হবে। এটাতে আরো দেখা গেল যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যে দেখা গেল অনেক আগের থেকে অনেকে বাড়ি চলে যাবে। সেটা হচ্ছে আমাদের মানে মানুষকে ঘরে রাখা, মানুষকে যে না আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই, মানে আপনি গেলে আপনার বাপ মা আত্মীয় স্বজন ওখানে আপনাকে সরাবেন, এটা আপনার জন্যই ক্ষতিকর এবং আপনার ফ্যামিলির জন্য ক্ষতিকর। কোনো মতেই যাতে যাতায়াতটাকে রেস্ট্রিক্ট করা যায়, এনি হয়ে মানে মানুষকে বুঝায় হোক। আমাদের মনে হয় না আমরা আইন শৃঙ্খলা বাহিনী শুধু খালি আইন শৃঙ্খলা বাহিনী জুড়ের উপরে এটা করতে পারবেন। গতবার আমরা দেখছি গত ঈদে এটা সম্ভবপর হয় না, অনেক আটকানোর পরে তাদের উপরে আবার ছেড়ে দিতে হয়েছে। এইবার অনেক আগের থেকে এখন থেকে মানুষকে মোটিভেটেড করা এবং গাড়িটারি সবকিছুকে রেস্ট্রিক্টেড করা কিছু পরিমাণ, যে হ্যাঁ এই গাড়িতে এতজন পরিমাণ যাইতে পারবে, এর বেশি লোক যাইতে পারবে না, গাড়িতে বেশি গাদাগাদি করে উঠতে পারবে না, এগুলি সবকিছু এইটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। এবং অন্যদেরকে যে অফিস আদালত যারা চাকরি করেন বা করেন, ওদের অফিস থেকে হেড অফিস থেকে হোক, ওদেরকে একটা দিতে হবে যে আমাদের এই স্টেশন লিভ করা যাবে না, যে ঈদে আমাদের কেউ বাড়ি যাওয়া যাবে না, স্টেশন লিভ করা যাবে না, এটা জরুরি অবস্থা চলতেছে দেশে, সেই জন্য কোনো কিছু স্টেশন লিভ করা যাবে না। এক, আর আপনি যে গরুর হাটের কথা করছেন, এটা তো আরো মারাত্মক অবস্থা। আমাদের যে পরিমাণ এখন এই যে 23%, 24%, 25% এফেক্টেড পার্সন হচ্ছে, সেটা যদি আরো পরিমাণ বাড়ে, আপনার এক সময় মনে হচ্ছে এখন আমাদের রোগীরা হসপিটালে কম আসতেছে। আপনি এর আগেও আমি বলছি যে কম আসার কারণ এখন সিভিয়ারিটিটা একটু কম আছে।
কিন্তু যখন সেকেন্ড অ্যাটাক বা সেকেন্ড স্টাইলে যখন আবার অ্যাটাক হবে, তখন বললাম সিভিয়ারিটি কম থাকবে না। আমাদের প্যান্ডেমিক বা এই সিচুয়েশনের যেসব আমাদের অভিজ্ঞতা আছে, কোনো মতেই করলাম কম থাকবে না। এটা মানুষ যদি মনে করে এটা স্বাভাবিক এবং অবস্থায় আছে, তা না। এটা করলাম আমাদের এখন আমরা কোনো মতেই আমাদের পিক লেভেল এবং স্বাভাবিক অবস্থায় নাই। আমরা এখনো খুব ডেঞ্জার জোনে আছি। আমি আশা করি আমরা করলাম ডেঞ্জার জোন কোনো মতেই কমে নাই। যেসব দেশের ডেঞ্জার জোন কমছিল, ওদের আবার রিইনফেকশনের রেটও আবার আস্তে আস্তে বাড়তেছে। আপনি দেখেন সৌদি আরব, ইরান এবং ব্রাজিল, আমেরিকার আমার একজন আছে আমাদের সাথে, সেও জানে যে নিউ ইয়র্কে কিছু কমছে, কিন্তু অন্যান্য এরিয়াতে প্রতিদিন প্রায় 80,000 90,000 করে নতুন করে পেশেন্ট আইডেন্টিফিকেশন হচ্ছে। তো কোনো মতেই কম নাই। আমি এই সুযোগে আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন আছেন আমাদের ডাইরেক্টর, যিনি আশা করি যে এই সুযোগে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিফেক্টটা বললেন যে মানুষের বিশ্বাসযোগ্যতার জন্য হসপিটালে যায় না কিসের জন্য যায় না, সেই জিনিসটা আমরা ওভারকাম করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, আমরা এটা আরো চেষ্টা করব এবং আমাদের সক্ষমতা বাড়াবো এবং আমাদের যেসব আইসিইউ গুলি নতুন করে আমাদের কিছু ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করা দরকার বা যে ধরনের ম্যান পাওয়ার দরকার, সেগুলি স্বাস্থ্য মন্ত্রণালয় আরো করবে। মানুষের বিশ্বাসযোগ্যতাকে আমাদেরকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমার করোনা হইলে কোনো অসুবিধা নেই, আমি ভালো চিকিৎসা পাবো। অবশ্যই দেবব্রত বণিক, এই জিনিসটা তো অবশ্যই সবাই সম্মিলিতভাবে করছে, স্বাস্থ্যবিধি মানা সহ অন্যান্য বিষয়গুলো। এখন আমি এই বিষয়ে আবারও কথা বলবো আপনার সাথে, তার আগে আবারও হুমায়ুন কবির আপনার কাছে যাব। বলবো যে দীর্ঘদিন হলো নিউ ইয়র্কে পুলিশের দায়িত্ব পালন করছেন, তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার ভিতরে কখনো কি ভীতি কাজ করেনি করোনার এই সময়, যে আপনি তো নিজেও আক্রান্ত হতে পারেন, আপনার পরিবার আক্রান্ত হতে পারে, এই মানে ফিলিংস ছিল কি না? পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকবে আপনার প্রতি, আপনি দীর্ঘদিন পুলিশে আক্রান্ত হয়ে কাজ করেছেন এবং নিজেকে যতটুকু সেফ রেখে কাজ করেছেন। আপনি জানেন বাংলাদেশের পুলিশের অনেক পুলিশ আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তো বাংলাদেশ পুলিশের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? ধন্যবাদ আরিফ ভাই, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, আজকে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে কি ভয়টা পাইনি? অবশ্যই পেয়েছি। এবং আমি আজকে আমার বাসায় দুটো আপনার সন্তান আছে, 5 বছর এবং 7 বছরের, এবং আমার স্ত্রী, তাদেরকে আমার রেখে আমার কাজে যেতে হয়েছে। এবং প্রতিটা মুহূর্তে যখন কাজে গিয়েছি, বাসায় ফিরেছি, তখনই মনে হয়েছে যে এই বুঝি আমাকে করোনা কোভিড-19 আক্রান্ত করেছে। এর বাইরে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাপা নামে আমাদের সংগঠন আছে, যারা আমরা উত্তর আমেরিকাতে পুলিশি দায়িত্ব পালন করছি। সেখানে আমাদের বাপারও কিন্তু অনেক সদস্য এই কোভিড-19 আক্রান্ত হয়েছে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে, এবং আমরা আমাদের বাপার 2জন পুলিশ সদস্যকে হারিয়েছি, তারা মারা গিয়েছেন। এর বাইরেও আমাদের এই পুলিশ সদস্য যারা এনওয়াইপিডিতে আছে, তারা আক্রান্ত হয়ে তাদের ফ্যামিলিকেও আক্রান্ত করেছে এবং তাদের বাবা মা মারা গিয়েছে, এমন ঘটনা আছে। খুবই দুঃখজনক ঘটনা। নিউ ইয়র্কে যখন এপ্রিল মাস এবং মে মাসের দিকে অনেক মানুষ মারা গেল এবং অনেক বাংলাদেশি মানুষ মারা গিয়েছে, আসলে তখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন সেখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি এবং সেই উঠে আসাটা আমাদের একটা ভালো পর্যায়ে আছে। এবং নিউ ইয়র্কে আজকে আমাদের ডাক্তার বণিক যে বলছিলেন যে আমরা যদি ইম্যাচুরলি আমরা কোনো কিছু যদি খুলে দিই, আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি, তাহলে কিন্তু সেই করোনা ভাইরাসটা কিন্তু আবার আসবে। তো এই মুহূর্তে আমরা নিউ ইয়র্কে আমরা খুব ভালো আছি এবং খুব ভালো একটা অবস্থানে আছি। এবং আপনারা দেখেছেন যে নিউ ইয়র্কের প্রতি খবরে আসছে যে ফ্লোরিডাতে বা টেক্সাসে তারা কিন্তু ইম্যাচুরলি আগে থেকে একটু খুলে দিয়েছিল। সেখানে কিন্তু করোনা ভাইরাসের হার আজকে বেড়েছে, মৃত্যুর হার কিন্তু আজকে বেড়েছে। আর আরেকটি প্রশ্ন যেটি করেছেন যে আমরা যারা নিউ ইয়র্কে আছি আমাদের পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে, হ্যাঁ, আমরা এখানে নিউ ইয়র্কের যে অবস্থা এবং বাংলাদেশের অবস্থা খুবই ভালো। কিন্তু আমরা আমাদের যেই আগে বলেছিলাম যে কথাগুলিতে, নিউ ইয়র্ক অনেক লোককে হারিয়েছি, আমাদের আপনজনকে হারিয়েছি। আর এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আর কি নিউ ইয়র্কে। তারপরও সুখে দুঃখে আমরা ভালোই আছি এবং তবুও আমরা আমাদের বাংলাদেশের স্বপ্নকে লালন করে বেঁচে থাকলেও আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের সেই ছোট্ট বাংলাদেশ, সেটাই কিন্তু আমাদের মনে সবসময় পড়ে এবং আমরা বাংলাদেশকে নিয়ে অনেক ভাবি। আজকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার উত্তর আপনার এটা থেকে তাড়াতাড়ি ভালো অবস্থানে আসবে এবং সামনে যে ঈদ, সেই ঈদে মানুষ আশা করি স্বাস্থ্যবিধি মেনে নিয়েই কাজ করবেন, কারণ যেহেতু এই মুহূর্তে কোনো ভ্যাকসিন নেই কোভিড-19 এর, চিকিৎসা হচ্ছে একটাই, সেটা হচ্ছে নিজেকে যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা। সেক্ষেত্রে আপনাকে বাইরে গেলে মাস্ক পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, সবসময় হাত ধুতে হবে, নিজেকে অন্যের কাছ থেকে একটু দূরে রাখতে হবে
এই কাজগুলো যদি করি তাহলে আমরা আমাদের এই কোভিড-19 যে সংক্রমণের হার সেটা কমাতে পারবো। আর হুমায়ুন কবির, আপনার কাছে আমরা আবারও আসবো। অবশ্যই অনেক ভালো মতামত আপনার কাছ থেকে শুনলাম। আবারও আমরা আয়েশা আক্তার আপনার কাছে যাব। কিছুক্ষণ আগে আপনি দেবব্রত বণিকের কাছ থেকে শুনেছেন যে আমরা অনেক ডেঞ্জারাস অবস্থায় আছি এবং এই অবস্থায় আসলে আরো কতটুকু সচেতন হওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের সামনের আরো কিছু পদক্ষেপ নিয়ে উনি কথা বলেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? জি, ধন্যবাদ। এই বিষয়ে বলবো যে এই যে হাসপাতালগুলোর শুরুর দিকে যারা যখন কোভিড-19 এই যে ভাইরাসটা, আপনি জানেন যে এই ভাইরাসটা বিশ্বের প্রত্যেকটা দেশের জন্য কিন্তু নতুন ছিল এবং যখন এটা চীনের ওয়ান থেকে আস্তে আস্তে করে অন্যান্য দেশে ছড়ালো, সবাই কিন্তু জানতো না এটা আসলে ম্যানেজমেন্টটা কি হবে, কারণ নতুন একটা ভাইরাস, সবার মধ্যে আতঙ্কটা ছিল। যার ফলে আমাদের দেশে যখন আসলো তখন কিন্তু প্রথমে আতঙ্কিত মানুষ হসপিটালে ভিড় করতে এবং আমাদের হসপিটালগুলোতে উপচে পড়া ভিড় ছিল মানুষের। কারণ আতঙ্ক যেহেতু ছিল সে কারণে ভাবতো যে হয়তো আমার পজিটিভ হচ্ছে, আমি হয়তো মারা যাবো, অনেকে লুকিয়ে রাখতো। এই ধরনের আতঙ্কটা শুরুর দিকে ছিল। যখন দেখলো যে আসলে নাই, এই ভাইরাসে আসলে বেশিরভাগই 85% 90% পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। মৃত্যুর রেটটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো কিন্তু আক্রান্ত মৃত্যুর রেটটা অনেকটাই কম। যখন মানুষ এটা বুঝলো, আশ্বস্ত হলো এবং তখন কিন্তু তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। মৃদু রোগী কিন্তু সবসময় অন্যান্য দেশে আপনারা দেখবেন ডেভেলপ কান্ট্রিগুলোতে মৃদু রোগীরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আমাদের টেলিমেডিসিন যে সেবাটা আছে সেটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। যার ফলে যারা হলো যে মৃদু প্রসবনে থাকছেন তারা বাসায় আমাদের ফোনে আমাদের সাথে কথা বলে নিচ্ছেন এবং বাসায় কিন্তু বেশ ভালো থাকছেন। যার ফলে এই যে মৃদু মাঝারি উপসর্গে তাদের হসপিটালে যেতে হচ্ছে না, যেতে হচ্ছে কাজে যাদের শ্বাসকষ্ট বেশি হচ্ছে, সিভিয়ার পেশেন্ট, তখন হাসপাতালে দেখা যাচ্ছে আমাদের রোগী ভর্তির সংখ্যা অনেকটা আগের চেয়ে অনেকটা কিন্তু কমে আসছে। আমাদের সিটও কিন্তু অনেক আছে এবং আইসিইউ ব্যবস্থাপনার সাথে অক্সিজেন, প্রত্যেকটা রোগীর জন্য অক্সিজেন, সেন্ট্রাল লাইন, এগুলো আমাদের আস্তে আস্তে করে পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হচ্ছে। এখনো আছে, আরো বাড়াচ্ছি আমরা। এই যে একটা আশ্বস্ত জায়গা যখন তৈরি হয়ে গেল তখন রোগীরা বুঝলো যে না, আমরা আসলে বাসায় ভালো থাকতে পারবো অথবা আমরা খারাপ হলে হাসপাতালে যাব। সেই কারণে যখন সিভিয়ার পেশেন্ট হাসপাতালে যাচ্ছে তার মৃত্যুর সংখ্যাটা কিন্তু আর্লি ট্রিটমেন্ট পেলে কমে যায়। এই যে একটা জায়গাটা তৈরি হলো সেটা কারোর দোষ না, কারণ জনগণ তো প্রথমে আতঙ্কিত ছিল, ভীতসত্ত্ব ছিল যে আসলে কি হবে কোভিড-19 এর জন্য। যখন তারা বুঝলো যে না আসলে এটা হলে হতেই পারে যে এই ভাইরাস আক্রমণ হতেই পারে, কিন্তু সেটা চিকিৎসা করলে ভালো হয়ে যায় এবং বাসায় থাকলে প্যারাসিটামল খেলে জ্বরের জন্য অথবা অন্য কোনো কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খেলে কিন্তু অনেকটাই ভালো থাকছে। আয়শা আক্তার, একটি বিষয় যে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আসলে এখন বর্তমান যে অবস্থা, করোনা সংক্রমণের যে বর্তমান অবস্থা, এটাকে স্বাস্থ্য অধিদপ্তর কি চোখে দেখছে? স্বাভাবিকভাবে দেখছে না আসলে বিপজ্জনক অবস্থায় আছে? আচ্ছা, এটা হলো যে এখন যে অবস্থাটা, এখন কিন্তু স্টেবল কন্ডিশন আছে। আপনারা জানেন আমরা অলরেডি 80টার উপর ল্যাবের সংখ্যা বাড়িয়েছি টেস্ট করার জন্য এবং আমরা কিন্তু যাদের প্রয়োজন তাদের সবাই টেস্ট করছি এবং আমাদের যে টেলিমেডিসিন সেবাটা সেটা সবার জন্য কিন্তু ডেইলি কিন্তু 1 লাখের উপর আমাদের কল আসছে এবং আমরা সেবাটা সবাইকে দিচ্ছি এবং হাসপাতালের সার্ভিসটা কিন্তু আপনারা জানেন শুরুর দিকে কিছুটা হলে সবার মধ্যে একটু ভীতি ছিল, এখন কিন্তু সব জায়গায় কিন্তু সার্ভিসটা খুব ভালো পাওয়া যাচ্ছে এবং সেবার মানটা বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের যারা কাজ করে যাচ্ছেন এবং রোগীরা সেবাটা পাচ্ছেন ঠিক মতো। এবং এখন যে আমাদের আক্রান্তের হারটা সেটা কিন্তু স্টেবল কন্ডিশন আছে, খুব একটা বাড়ছেও না এবং কমছেও না, কিন্তু একটা পজিশনে আছে। এখন এটা কখন আরো কমবে, যখন সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। সামনে আপনারা জানেন যে ঈদ আছে, ঈদের জন্য কিন্তু কোরবানি পশুর হাটটা একটা নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে বলা হয়েছে যে আপনারা বাসায় যাবো না দিয়ে সেখানে দিবে, সেখান থেকে আপনাদের সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। এবং সেখানে এই যে আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সিটি কর্পোরেশন, স্টেট প্রশাসন সবাই কিন্তু এখানে কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে জনগণ যারা যাবে না তাদের যদি নিজের সুরক্ষা নিজের কাছে, যদি তারা মাস্কটা দূরত্বটা মেনটেন করে চলাচল করেন তাহলে কিন্তু সংক্রমণ অবশ্যই। আমরা কিছুক্ষণ আগেও দেবব্রত বণিক এই ধরনের কথাই বলেছেন, আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির নিউ ইয়র্ক থেকে যোগ হয়েছেন, তিনিও একই কথা বলেছেন। আবারও আমরা দেবব্রত বণিকের কাছে যাব, ছোট্ট করে জানতে চাইবো যে আপনার তো আইসিইউতে থাকার একটা অনেক অভিজ্ঞতা রয়েছে। তো যখন করোনা আক্রান্ত ব্যক্তির আমরা জানি যে খুব সিরিয়াস হলে আইসিইউতে যায় এবং তাদেরকে এক সময় ভেন্টিলেটর দিতে হয়। তো আইসিইউতে যাওয়ার পর একটা রোগীর সার্বিক অবস্থাটা আসলে কেমন থাকে, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি আইসিইউতে যাওয়ার জন্য আমাদের কতগুলি ক্রাইটেরিয়া আছে। আমাদের অ্যাডমিশন আইসিইউর জন্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, এটা আমাদের ওয়েবসাইটে, ন্যাশনাল ওয়েবসাইটে আছে, আমাদের ন্যাশনাল প্রোটোকলও আছে যে আইসিইউতে যাইতে হলে কি অবস্থা। আইসিইউতে যাই ক্রিটিক্যাল পেশেন্ট, সিভিয়ার পেশেন্ট উইথ মাল্টিপল অর্গান যদি ইনভলভ থাকে সেই ধরনের রোগী, আর নইলে একদম ক্রিটিক্যাল কন্ডিশনে যায়।
ক্রিটিক্যাল কন্ডিশন বলতে যখন আমাদের ওয়ার্ডে আমরা যখন নর্মাল অক্সিজেন থেরাপি দেই, অন্য অন্য ওষুধপত্র দেই, এটা দেওয়ার পরে যখন সে রেসপন্স করে না, অর্থাৎ তার অক্সিজেন দেওয়ার পরেও কমতে থাকে, তারপরে তার অর্গান যেটা শ্বাস প্রশ্বাসের যেটা আমরা বলি যে ফুসফুসের ইনফেকশনের পরিমাণটা যখন বেড়ে যায়, তখন আমরা স্বাভাবিক অক্সিজেন থেরাপি দিয়েও, স্বাভাবিক কেন, আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি আমরা অনেক সময় আইসোলেটেড ওয়ার্ডে এবং কেবিনে আমরা দিচ্ছি। এই হাই ফ্লো অক্সিজেন দেওয়ার পরেও একটা নির্দিষ্ট টাইম দিতে হয়, সেটা সারাক্ষণ দেওয়া যায় না। এটা 4 ঘন্টা 6 ঘন্টা, আমরা 2 ঘন্টা, কোনো রোগীর পরিস্থিতি বুঝা, কোনো রোগীকে 12 ঘন্টা দেওয়ার পরে যদি দেখা যায় যে কোনো মতেই অক্সিজেন স্যাচুরেশন তার উঠতেছে না, অক্সিজেনের রক্তের পরিমাণ বাড়তেছে না, তাকে আমাকে আইসিইউতে নিতেই হয়। এবং আইসিইউতে নিলে পরে আমরা ওইখানেও আবার চেষ্টা করি যে অন্য বিভিন্ন রোগীর পজিশন করার পরে রোগীকে হাই ফ্লো দিয়ে, অক্সিজেন থেরাপি দিয়ে, অন্য যতগুলি পদ্ধতি আছে সেখানে যাওয়ার পরেই আমরা কোনো রোগীকে সাথে সাথে ভেন্টিলেটরে দেই। আমরা কিছুক্ষণ চেষ্টা করি যে যেটা আমাদের একদম খারাপ হয়ে যায় সেটাকে আমাদের সাথে সাথে ভেন্টিলেটরে দিতে হয়। যে একদম একটি বিষয় দেবব্রত বণিক, আমরা জানলাম যে আপনারা আইসিইউতে গেলেই শুরুতেই কখনো ভেন্টিলেটর দেন না, হাই ফ্লো অক্সিজেন দেন, অন্যান্য থেরাপির পরে ভেন্টিলেটরে যান। আপনার কাছে দেবব্রত আবারও আসবো। এখন আমি হুমায়ুন কবির আপনার কাছে আসবো। একদম 1 মিনিটে ছোট করে একটু বলবেন, আমরা নিউ ইয়র্ক পুলিশে জানি যে অনেক বড় একটা সংখ্যা বাংলাদেশি পুলিশ কাজ করে, তো বাংলাদেশিরা কাজ করে নিউ ইয়র্ক পুলিশে। তা আপনারা যারা কাজ করছেন এর সংখ্যা কত এবং এই করোনা মোকাবেলায় আপনাদের ভূমিকা কতটুকু প্রশংসিত হয়েছে? ধন্যবাদ। আমরা এনওয়াইপিডি তে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে প্রায় 350 জনের মতো অস্ত্রধারী পুলিশ সদস্য আছি। এর বাইরে প্রায় 1000 খানেকের মতো অস্ত্র ছাড়া পুলিশ সদস্য আছেন। তাদের কাজ হচ্ছে আপনার ট্রাফিক মেনটেন করা, স্কুলে কাজ করা। এর বাইরে অফিসে, স্কুল, প্রতিটি থানার মধ্যে যেই আপনার অফিসের দায়িত্ব পালন করা, সেই হিসেবে। তো সব মিলিয়ে আমরা প্রায় 1200-1300 পুলিশ সদস্য এনওয়াইপিডি তে আছি। আর আমি আগে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নামে একটি বাপা সংগঠন আমাদের আছে। এই বাপা কিন্তু এই কোভিড-19 এর সময় বাংলাদেশি কমিউনিটিকে অনেক সাহায্য করেছেন এবং পুলিশের যে সদস্য আছেন যারা আক্রান্ত হয়েছেন কোভিড-19 তাদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বা অন্যান্য চিকিৎসার জন্য যে ব্যবস্থা করা সেগুলো নিয়েছেন। এর পাশাপাশি প্রত্যেকের খবর নিয়েছেন। আর বাপা কিন্তু বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন, কোভিড-19 টেস্ট করাচ্ছেন এবং ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছেন, টাউন হল মিটিং এর ব্যবস্থা করেছেন। সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশি আমেরিকানদের এখানে যারা পুলিশ সদস্য আছি বা বাংলাদেশি আমেরিকান যারা নিউ ইয়র্কে আছি, এই আমেরিকান অর্থনীতিতে এবং বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনাকে ধন্যবাদ হুমায়ুন কবির। পুলিশের নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অবস্থান এবং বাংলাদেশিরা যারা ওখানে কাজ করছেন আপনাদের অবস্থান আমরা জানতে পারলাম। একদম ছোট্ট করে আয়েশা আক্তার, আপনার কাছে জানতে চাইবো যে এখন বর্তমানে আমরা জানি যে পুরো স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় ঢেলে সাজানো হচ্ছে এবং সামনের দিনগুলোতে আপনাদের আসলে মূল চ্যালেঞ্জগুলো কি থাকবে? জি ধন্যবাদ। এটা হলো যে আমরা যে কাজটা করছিলাম সবাই মিলে একসাথে কিন্তু কাজ করা, জানেন কোভিড-19 এর জন্য আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি। বিভিন্ন পেশেন্টের ডাটাগুলো রাখা, কন্ট্যাক্ট ট্রেসিং সবকিছু কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা এগুলো আমরা করে যাচ্ছি। এখন এটা আরো ভালো পরিসরে ভালোভাবে কাজ করার জন্য, কারণ 24 ঘন্টা আমরা আসলে দেশ সেবায় নিয়ে যেতে আছি, দেশে মানুষের জন্য কাজ করছি। এবং আপনারা জানেন যে দুর্নীতি করলে কোনো ছাড় নেই, মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে চলছেন, দুর্নীতি করলে কেউ ছাড় পাবেন না। সেটা হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। আমরা যারা কাজ করছি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এই কাজগুলোকে এবং প্রতিনিয়ত কিন্তু আপনারা জানেন যে কোনো শুধু কোভিড-19 এর জন্য নয়, ডেঙ্গু, ডায়রিয়া হোক না যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা খাত এবং অন্যান্য সেক্টরগুলো আছে, সবাই কিন্তু একসাথে মিলে আমরা কাজ করছি। তো আমাদের চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হলো যে এই সংক্রমণের হারটা কমানোর জন্য জনগণকে আরো বেশি অ্যাওয়ার করা, তাদেরকে সম্পৃক্ত করা, কারণ জনগণ সম্পৃক্ত হলে তো সংখ্যাটা কমবে, আদারওয়াইজ তো সংখ্যাটা কমবে না। সেক্ষেত্রে তাদেরকে বেশি বেশি অ্যাওয়ার করা, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন মানুষকে সচেতন করা এবং সামনের দিনগুলোতে যেন আর সব ধরনের সমস্যা সমাধান হয়। তো পুরো পৃথিবী দর্শক এক অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে, আমরাও কিন্তু করছি। তাই মনে রাখবেন, হাত না ধুয়ে কখনোই চোখ, নাক এবং মুখে স্পর্শ করা যাবে না। এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।